কি একটা বিশ্রী ব্যাপার বলতো। না মানে গাড়ি থেকে নেমে প্রায় 15 মিনিট ধরে হাঁটছি, এখনো একটা গরুর গাড়ি বা রিক্সা চোখে পড়লো না। কি হেঁদোগ্রামে তোর পোস্ট পড়েছে ভেবে দেখ। তাই তো ভাবছি, এদিকে পথও চেনা নেই। কিন্তু উমানাথবাবু বলেছিলেন একটা গরুর গাড়ি পাঠিয়ে দেবেন। কেন যে গরুর গাড়িটা এসে পৌঁছালো না। কনকনাথ যে হেদো গ্রামটার কথা বলছিল, সেই গ্রামটার নাম আসলে নিঝুমপুর গ্রাম। আসলে এই গ্রামটা খুব নিঝুম হয়ে থাকে, তা দিনে হোক বা রাতে। সুমিতেন্দ্র এই নিঝুমপুর গ্রামে প্রথম স্টেশন মাস্টার হতে চলেছে। আর কনকনাথ লেখালেখি করে, মানে ওই রহস্যময় উপন্যাস লেখে। সেই নিঝুমপুর গ্রামে এসেছে একটা রহস্যময় গল্পের খোঁজে। সে শুনেছে এই নিঝুমপুর গ্রামে নাকি একটা রহস্যময় হুডুর মূর্তি আছে, যার সম্বন্ধে এই গ্রামের লোকেরা অনেক গল্প জানে। সেগুলি জানতেই সে এসেছে এই গ্রামে। মানে রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। এর অর্থ আপনারা গল্পটা পুরো দেখলেই বুঝতে পারবেন। ওই দেখ, গরুর গাড়িতে বসে একটা লোক আমাদের দিকে হাত নাড়ছে না? সুমিতেন্দ্র দেখল সামনে একটা আধবয়সী লোক গরুর গাড়িতে বসে তাদের দিকে হাত নাড়ছে আর ফিক ফিক করে হাসছে। ওরা দুজন এগিয়ে গেল গরুর গাড়িটার দিকে। সুমিতেন্দ্র জিজ্ঞাসা করল, দাদা, আপনাকে কি উমানাথবাবু পাঠিয়েছেন? আগে হ্যাঁ, উমানাথ বাবুই আমারে পাঠালেন নতুন স্টেশন মাস্টারে নিয়ে আসার জন্য। তা আপনি বুঝি আমাকে নতুন স্টেশন মাস্টার? হ্যাঁ, আমিই পোস্টিং পেয়েছি। তা মাস্টার বাবু ইনি কে? এনারে তো ঠিক চিনলুম নি। ও আমার বন্ধু, আমার সাথে এসেছে এই গ্রামটা ঘুরে দেখতে। ও আচ্ছা বাবু, তাহলে আপনারা গাড়িতে উঠে পড়েন। আর বেশি পথ নেই, এই সামনেই স্টেশন পড়বে। গাড়িতে উঠে বসতেই হাট হাট শব্দ করে গরু দুটো এগিয়ে চলল গন্তব্যের দিকে। তা তোমার আসতে এত দেরি হলো কেন? গাঁজা টাজা টানছিল হয়তো। না গো বাবু, আমার একটা মেয়ে আছে। বউটা আমার পুকুরে বাসন মাজতে গিয়ে স্লিপ খেয়ে ঘোষালো বাসের উপর পড়ি পেট বিঁধে মরে গেছে। আমার মা মরা বাচ্চা মেয়েটারে ঘরে একা ফেলে আসলে না খেতে পেয়ে কান্না করতো। তাই কিছু বানিয়ে মেয়েটারে খাইয়ে দিয়ে আমার বোনের বাড়ি দিয়ে আইছি। তারপরে আপনাকে নিতে আইছি। বাচ্চা মেয়েটারে তো আর ঘরে একা ফেলে থুয়ে আসতে পারি না বাবু, ক্ষমা করবেন। আমার জন্যই আপনাকে অনেক হাঁটতে হয়েছে। আচ্ছা, তা তোমার মেয়ের নাম কি? নীলা। বাহ, বেশ মিষ্টি নাম তো। তা হবে নি বাবু, ওর মাই তো রাখেছিল এই নামটা। আর তোমার নামটা কি, সেটা তো জানা হলো না। আমার নাম ফণিভূষণ। সবাই আমারে ফণি বইলাই ডাকে। আপনিও আমারে ফণি বইলাই ডাকবেন। এই চল বাবা চল, হাট হাট হাট। তা বাবু, আপনারা কি সিধা স্টেশন যাবেন, না আপনাদের থাকার বাড়িটাতে গিয়া একটু খাইয়া দাইয়া বিশ্রাম করবেন? না না, তুমি আমাদের থাকার বাড়িটাতেই নিয়ে চলো। অনেক হেঁটেছি, তাই খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিয়ে নেবক্ষণ। আচ্ছা বাবু। তা ফোনি, আমি শুনেছি তোমাদের এই গ্রামে কি একটা রহস্যময় হুডুর মূর্তি আছে, তা কি সত্যি? ফণিভূষণ কিছুক্ষণ চুপ থেকে স্থির কণ্ঠে বলল, আজ্ঞা বাবু। তা তুমি ওই মূর্তি সম্বন্ধে কিছু জানো নাকি? বেশি কিছু জানি না বাবু, কিন্তু আমাকে ঠাকুর দাদার কাছে শুনেছিলুম যে ওই মূর্তির হাতে একটা মোহর আছে, খুব চমৎকার সেই মোহর। একবার একটা আপনাগো মতো শহুরে বাবু আমাকে গায়ে আসা ওই মূর্তির হাত থেকে মোহরটা তুইলা নিছিল, সে আর বাচ্চা ফেরেনি। আমি এইটা আমাকে ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি, নিজের চোখে কখনো দেখিনি ওই মূর্তি। শুনেছি খুব ভয়ানক দেখতে ওই মূর্তি। তা তুমি কখনো কাউকে মূর্তি দেখেছিলে নাকি নিজের চোখে? না বাবু, নিজের চোখকে তো কখনো দেখিনি, কিন্তু
এটা সত্য ঘটনা। গ্রামের সবাই মানে, কেউ ওই মূর্তির সামনে পর্যন্ত যায় না। সবাই ডরে। শুধু ওই মূর্তির আশেপাশের বাড়িগুলোতে যারা বসবাস করে, এরাই শুধু পূজা করে ওই মূর্তিরে। এরা ওই মূর্তির হাত থেকে কাউরে নীতি দেয় না ওই মোহর। যারাই ওই মূর্তির হাত থেকে ওই মোহর উঠায়, তাদেরকে ওরা ঠ্যাঙাইয়া গ্রাম থেকে ভাগাইয়া দেয়। কিন্তু ওরা কাউকে জানে মারে না। গাঁজাখুরি গল্প সব, বুঝলি? খানিক বাদে কোয়ার্টার বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো। মালপত্র নিয়ে ওরা ভিতরের দিকে এগিয়ে যেতেই ফণিভূষণ গাড়িতে বসে বলে উঠল, হ্যাঁ বাবু, আপনারা ভেতরে গিয়া বিশ্রাম করেন, আমি একটু দেখা আসি আমার মাইয়াটা কি করতেছে। ঠান্ডা জলে স্নান করে শরীরটা একেবারে চনমনে হয়ে গেল। দুপুরে দুজন খেতে বসেছে। এমন সময় উমানাথ বাবু হাজির। তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এই দেখো, খাওয়ার সময় এসে পড়েছি। না না, কোনো অসুবিধা হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে এখানে। খুব শান্ত পরিবেশ আপনাদের গ্রামে। তা তো বটেই। তা আপনাদের কিছু প্রয়োজন হলে আমায় ডাকবেন, ঠিক আছে? আমি এখন চলি তাহলে। সে কি, এই তো এলেন, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? আমাদের সাথে বসে আপনিও এক মুঠো খেয়ে নিন। না না, আজ থাক। আমার একটু শহরের দিকে যেতে হবে, জমির সার কিনতে, বুঝলেন? তাহলে ঠিক আছে, একেবারে স্টেশনে দেখা হবে। ওরা দুজনে খাওয়া শেষ করে কোয়ার্টারের একটা ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি কোথায়? কেউ কি আছো এখানে? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ ঘুমের চটকা ভেঙে যেতেই সুমিতেন্দ্র ধর্মড়িয়ে উঠে দেখে কনক ওর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। কি হলো? কোনো ভয়ের স্বপ্ন দেখলি নাকি? জোরে জোরে শ্বাস নিতে নিতে সুমিতেন্দ্র বলে উঠল, একটা বিভৎস ভয়ানক স্বপ্ন দেখছিলাম। ক্লান্তিতে অমন দুঃস্বপ্ন আসে। তুই বরং একটা কাজ কর, চল আমার সাথে, গ্রামটা ঘুরে দেখা যাক, তোর ভালো লাগবে। কাল থেকে না হয় স্টেশনের কাজ করিস। সুমিতেন্দ্র মাথা নেড়ে সম্মতি জানায়। তুই এটা বল, হুডুর মূর্তির প্রতি তোর এত আগ্রহ কিসের? তুই তো বললি গ্রামটা ঘুরে দেখব, কিন্তু আমায় হুডুর মূর্তির কথা তো একবারও বলিসনি। আরে তোকে বললে তুই আসছিস নাকি? তোকে আমি চিনি না ভেবেছিস? তুই এত বড় ভীতু, তোকে প্রথমে বললে তুই আমাকে সাথে নিয়ে আসছিস নাকি? অবশ্য তুই সাথে না আনলেও আমি এখানে চলেই আসতাম। তুই যা ভালো বুঝিস কর, কিন্তু গ্রামের লোকেদের কথা ভেবে নিস একবার। বেশ কিছুক্ষণ চলার পর জঙ্গলে প্রবেশ করে ওরা দেখল বিভিন্ন গাছে ঘেরা জঙ্গলের মাঝে একটা বুড়ো বটগাছ দাঁড়িয়ে আছে, আর তার নিচের একটা থামে একটা বীভৎস আকৃতির মূর্তি রাখা আছে, আর তার দুটো হাতের মাঝে একটা মোহর চকচক করছে। কনক মনে মনে ভাবল, এই মোহর সে একবার ছুঁয়ে দেখবে। সুমিতেন্দ্র সেটা বুঝতে পেরে কনককে বলল, তুই যেটা করবি ভাবছিস সেটা একেবারে উচিত কাজ হবে না, আমি বলে দিচ্ছি। গ্রামের বিশ্বাসকে তুই তুচ্ছ ভাবছিস, এটা একদম করিস না কনক। প্রকৃতির বিরুদ্ধে যাস না। এটা জঙ্গলের দেবতা, এর কত রহস্য লুকিয়ে আছে, তাই গ্রামের লোকেরাও হয়তো জানে না। মোহরটাকে ছোঁয়াও পাপ। আমার কথা শোন কনক। আরে ছাড় তো ওসব আজগুবি কথা। আমি কি মোহরটা চুরি করে নেব নাকি? আমি শুধু একবার ছুঁয়ে দেখব, তারপর আবার ওটাকে নিজের জায়গায় রেখে দেবো, ব্যাস এইটুকুই। কনক মোহরটা তুলে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। কনক লোভের ভঙ্গিতে বলে ওঠে, এ মোহর আমার, এ মোহর আমার। তৎক্ষণাৎ আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে।
নিঝুমপুরে এক বহুকাল পরিচিত তাণ্ডবের আভাস পৌঁছে যায় গ্রামবাসীদের দিকে। হঠাৎ ওদের পায়ের নিচের মাটি ফাঁকা হয়ে যায়, ওরা তলিয়ে যায় এক অজানা পাতালে। এ কি আমরা কোথায় এসে পড়লাম? ঠিক বুঝতে পারছি না। এত মশাল রাখা আছে, তার মানে কেউ বা কারা এখানে থাকে নিশ্চয়ই। আজ তোর লোভের জন্য আমরা এই বিপদের মুখে পড়লাম। গ্রামের লোকেরা বারবার সতর্ক করা সত্ত্বেও তোর মাথায় ঢুকলো না। আরে ছাড় তো ওসব কথা, এখন চল একটু এগিয়ে দেখি কি হবে এখান থেকে বের হওয়া যায়। ওরা দুজন ধীরে ধীরে পাতালের ভিতরে প্রবেশ করতে শুরু করলো। চারিদিকে শুধু মশাল আর মশাল। হালকা কুকুর আর শিয়ালের ডাক ওদের কানে ভেসে আসতে শুরু করলো। ওরা দুজন হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। ওটা ঠিক দরজা বলা চলে না, কিন্তু ওদের মন বলছে এটা একমাত্র পথ যেটা দিয়ে ওরা বাইরে বেরোতে পারবে। এটাই মনে হয় বেরোনোর একমাত্র পথ। আর কোনো চিন্তা নেই, এই মুহূর্তে যত নষ্টের গোড়া। একবার শহরে নিয়ে গিয়ে এটাকে বেচে দিতে পারলেই বাঁচি। হঠাৎ কুকুর আর শিয়ালের ডাক ছাপিয়ে একটা ভাসমান তীব্র গর্জন ভেসে আসতে শুরু করলো। সেই তীব্র গর্জন ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। ওরা দুজন ভয়ে একে অপরের গা ঘেঁষে দাঁড়ালো। সেই গর্জন আরো স্পষ্ট হতে লাগলো। হঠাৎ ওরা দেখতে পেল পাতালের দরজা দিয়ে একটা অবয়ব এগিয়ে আসছে ওদের দিকে। ধীরে ধীরে সেই অবয়ব স্পষ্ট হতে শুরু করলো। কি বিভৎস! তার গর্জনে কেঁপে উঠছে বিস্তর গুহা। হঠাৎ সেই যক্ষ ঝাঁপিয়ে পড়ে কনকের দিকে। সুমিতেন্দ্র এক ঝটকায় সরে যায় কনকের পাশ থেকে। ঝাঁপিয়ে কনকের ঘাড়ে চেপে বসে সেই যক্ষ। কনক স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর গোঙাচ্ছে। আহ 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 সুমিতেন্দ্র কি করবে বুঝতে না পেরে ভয়ে সে নিচের দিকে তাকায়। হঠাৎ সে দেখতে পায় সেই মোহরটা পড়ে আছে মাটিতে। আর দেরি না করে সুমিতেন্দ্র সেই মোহরটা তুলে নেয়। তারপরে জোরে জোরে বলতে শুরু করে, হে হুড়ুর দেবতা, আমাদের ক্ষমা করো। আমার পরম মিত্র না বুঝে লোভের বশেই মোহরটা চুরি করে নিয়েছিল। ওকে ক্ষমা করো, মুক্তি দাও আমাদের, এখান থেকে মুক্তি দাও। দয়া করো হে হুড়ুর দেবতা, দয়া করো। সুমিতেন্দ্র হাতের মোহরটাকে ছুড়ে দেয় সেই যক্ষের দিকে। তৎক্ষণাৎ সেই যক্ষ অদৃশ্য হয়ে যায় আর একটা তীব্র আলোকরশ্মি ছড়িয়ে পড়ে পুরো পাতালে। সেই তীব্র আলোকরশ্মির ছটা সহ্য করতে না পেরে ওরা দুজন অজ্ঞান হয়ে যায়। পাখির ডাকে ওদের দুজনের জ্ঞান ফেরে। ওরা উঠে দাঁড়িয়ে দেখে সেই হুড়ুর মূর্তির সামনে ওরা দুজন দাঁড়িয়ে আছে আর হুড়ুর হাতে সেই মোহর চকচক করছে। সুমিতেন্দ্র স্টেশনে বসে নিজের কাজ করছিল। কনক চলে গেছে শহরে, আর থাকেনি সেই নিঝুমপুরে। আজ নিঝুমপুর গ্রামের চারিদিকে এক ফুরফুরে শান্তির বাতাস বয়ে চলেছে। স্টেশনের সামনে ফুটে আছে শরতের সৌন্দর্য, কাশফুল। আগের গল্পে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের গল্পেও একটা প্রশ্ন থাকছে। প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই গল্পে ফণিভূষণের মেয়ের নাম কি ছিল? সঠিক উত্তরগুলোকে পরবর্তী গল্পের শুরুতে দেখানো হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই কার্টুনস অ্যানিমেশন আর আঁকিবুকি অ্যানিমেশনকে আমাদের পাশে থাকার জন্য। এই গল্পে কনকনাথের চরিত্রে অভিনয় করেছে কার্টুনস অ্যানিমেশন আর ফণিভূষণের চরিত্রে অভিনয় করেছে আঁকিবুকি অ্যানিমেশন।